আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হুসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর জয়যাত্রা অব্যাহত রয়েছে। অন্যদিকে এর বিপরীতে অবস্থান নিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির নজর এখন সংলাপের দিকে এবং তিনি বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ। আল জাজিরার খবরে বলা হয়েছে ইউক্রেনের সুমি অঞ্চল এবং রাশিয়ার কুরস্ক অঞ্চলে নতুন করে সাফল্য অর্জন করার কথা জানিয়েছে মস্কো। এছাড়া রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সেনাদেরও অনেক এলাকা থেকে বিতাড়িত করেছে তারা। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনি সৌদি আরবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার আগে মার্কিন প্রতিনিধিদের সাথে গঠনমূলক সংলাপে বসতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন ও ইউক্রেনীয় আলোচকরা মঙ্গলবার লোহিত সাগরের তীরবর্তী শহর জেদ্দায় আলোচনায় বসতে চেয়েছেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির জন্য একটি কাঠামো নিশ্চিত করার জন্য জোর কদমে কাজ করছে। আসন্ন আলোচনা সত্ত্বেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে জানিয়েছে তাদের বাহিনী কুরস্ক সীমান্তের কাছে সুমির ছোট্ট গ্রাম নোভেনকে মুক্ত করেছে। এছাড়া কুরস্কের কয়েকটি গ্রাম পুনরুদ্ধারের ঘোষণাও দিয়েছে মস্কো। এই পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় জেলেনস্কি তার ভাষণে বলেন আমি আমাদের সমস্ত ইউনিটকে ধন্যবাদ জানাতে চাই যারা দখলদারকে ধ্বংস করার, আক্রমণ প্রতিহত করার এবং আমাদের অবস্থান রক্ষা করার জন্য অবিচল এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছেন। এদিকে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ নিয়েছেন অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে বলেন তিনি বাইডেনের আমলে এই দেশ থেকে অর্থ বের করে নিয়েছিলেন, ঠিক যেমন শিশুর কাছ থেকে ক্যান্ডি নেয়ার মতো। এটা খুবই সহজ ছিল। ট্রাম্প আরও বলেন আমি মনে করি না তিনি কৃতজ্ঞ। আমরা তাকে $350 বিলিয়ন মার্কিন ডলার দিয়েছি এবং তিনি কথা বলেছেন যে তারা এই যুদ্ধ করেছে এবং তাদের এই সাহসিকতা রয়েছে। সিরিয়ার সরকারি বাহিনীর সাথে বাশার আল আসাদের অনুগত বাহিনীর লড়াইয়ে 1000-এর বেশি লোক নিহত হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সহিংসতার পর রোববার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন আমরা একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের চেষ্টা করছি যারা উপকূলীয় এলাকার ঘটনা খতিয়ে দেখবে। এছাড়া উচ্চ পর্যায়ের একটি কমিটিও গঠন করা হয়েছে। সিরিয়ার নেতা বলেন দেশকে আবারও গৃহযুদ্ধের মধ্যে নেবার চেষ্টা করা হচ্ছিল। সাবেক সরকারের অনুগত অস্ত্রধারীদের অবশ্যই আত্মসমর্পণ করতে হবে এবং কেউ বেসরকারি লোকদের ওপর হত্যাকাণ্ড চালালে তাকেও জবাবদিহি করা হবে। সাম্প্রতিক এই লড়াইয়ের কারণে উপকূলীয় লাতাকিয়া ও তার্তুস উপকূলীয় অঞ্চলের শত শত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। আলাবি সম্প্রদায়ের এই অঞ্চল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের শক্ত ঘাঁটি ছিল। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় গত 2 দিনে মোট 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যা গত ডিসেম্বরে বাশার শাসনের পতনের পর সিরিয়ার সবচেয়ে ভয়াবহ সহিংসতা। এদের মধ্যে নারী, শিশুসহ আলাবি সংখ্যালঘুদের সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থাটি। সংগঠনটি আরও জানিয়েছে সুন্নি ইসলামপন্থী সরকারের নিরাপত্তা বাহিনীর 125 জন সদস্য এবং আসাদের অনুগত 148 জন যোদ্ধা এই সহিংসতায় অংশ নিয়েছেন। সংগঠনটি আরও জানিয়েছে সুন্নি ইসলামপন্থী সরকারের নিরাপত্তা বাহিনীর 125 জন সদস্য এবং আসাদের অনুগত 148 জন যোদ্ধা এই সহিংসতায় নিহত হয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে সিরিয়ার মোট জনসংখ্যার মাত্র 10% শিয়া আলাবি সম্প্রদায়ভুক্ত। গত ডিসেম্বরে বাশারের পতনের পর অনেকে অস্ত্র সমর্পণ করলেও এখনও বহু আলাবি গোষ্ঠী অস্ত্র ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছে। অন্যদিকে দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণ সুন্নি মুসলমান। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দেশটির সানা নিউজ এজেন্সিকে জানান নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিশ্বাসঘাতক হামলার পর সরকার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। তবে সংখ্যালঘু আলাবি সম্প্রদায়ের উপর এই সহিংসতা তাদের ভীতির মধ্যে ফেলেছে। এছাড়া শত শত মানুষ ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পালিয়েছে বলেও জানা গেছে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে আবারও নতুন করে সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় 1 সপ্তাহ আগে সব ধরনের মানবিক সহায়তায় অবরোধ আরোপের পর এবার সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলের জ্বালানি বিষয়ক মন্ত্রী এলি কোহেন উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের এক আদেশে স্বাক্ষর করার তথ্য নিশ্চিত করেছেন। গাজার বাসিন্দারা বলছেন যুদ্ধে বা আলোচনায় সফল হতে না পেরে গাজার মানুষকে ব্ল্যাকমেইল করছে ইসরায়েল। তারা এখন গাজাবাসীকে নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতেছে। এক ভিডিও বার্তায় এলি কোহেন বলেন আমি আজ গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার আদেশে স্বাক্ষর করেছি। জিম্মিদের ফিরিয়ে আনতে এবং যুদ্ধের পরের দিন থেকেই গাজায় হামাসের অস্তিত্ব না থাকার বিষয়টি নিশ্চিতে আমরা আমাদের সব ধরনের উপায় ব্যবহার করব।
গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ইসরায়েলি সিদ্ধান্তের পুরো প্রভাব তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়, তবে উপত্যকায় বিশুদ্ধ পানির সব প্ল্যান্ট ইসরায়েলি বিদ্যুতে পরিচালিত হয়। ফিলিস্তিনের এই উপত্যকায় এক সপ্তাহ আগে সব ধরনের খাবারের উপর অবরোধ আরোপ করে ইসরায়েল। এরপর রোববার 20 লাখের বেশি মানুষের এই উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি মন্ত্রী। গাজা উপত্যকায় প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ সম্প্রসারণের লক্ষ্যে সেখানকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের উপর চাপ প্রয়োগের নীতি নিয়েছে ইসরায়েল। প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ গত সপ্তাহে শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের আলোচনায় এখনও বসেনি ইসরায়েল, কিন্তু হামাস প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির শর্তে আলোচনায় রাজি আছে বলে জানিয়েছে। রোববার ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠী বলেছে, যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপের আলোচনা শিগগিরই শুরু করার আহ্বান জানিয়ে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা গুটিয়ে ফেলা হয়েছে। জ্বালানি মন্ত্রী এলি কোহেন ইসরায়েলের বৈদ্যুতিক কর্পোরেশনের কাছে গাজায় বিদ্যুৎ বিক্রি বন্ধের নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন। গাজার বেশিরভাগ এলাকা যুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়েছে এবং জেনারেটর এবং সৌর প্যানেলের মাধ্যমে সেখানকার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এদিকে গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও রোববার ইসরায়েলি হামলায় আরও 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে মোট মৃতের সংখ্যা বেড়ে 48,458 জনে দাঁড়িয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এদিন ইসরায়েলি আক্রমণে আরও 37 জন আহত হয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে উপসাগরীয় অঞ্চলে পানি সরবরাহ বিপর্যস্ত হতে পারে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। তিনি বলেন, এতে সমুদ্র সম্পূর্ণভাবে দূষিত হয়ে যাবে, ফলে কাতার সহ গোটা অঞ্চল পানি সংকটে পড়বে। রোববার আমিরাত ভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, ডানপন্থী মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব তাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের আশঙ্কার কথা জানান শেখ মোহাম্মদ। তিনি আরও জানান, তার দেশ কাতার ইতোমধ্যে সম্ভাব্য হামলার প্রভাব বিশ্লেষণ করে দেখেছে। তিনি বলেন, সমুদ্র পুরোপুরি দূষিত হয়ে যাবে এবং কাতারে 3 দিনের মধ্যেই পানির ঘাটতি দেখা দেবে। পানি থাকবে না, মাছ থাকবে না, কিছুই থাকবে না, কোনো জীবনই টিকে থাকবে না। সাক্ষাৎকারটি গত শুক্রবার প্রকাশিত হয়। সেদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক আলোচনার আমন্ত্রণ জানান। সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে ট্রাম্প সতর্ক করেন, তিনি শান্তি চুক্তি দেখতে চান, তবে অন্য কোনো উপায়েও সমস্যার সমাধান সম্ভব। ইরানের দক্ষিণে মাত্র 190 কিলোমিটার দূরে অবস্থিত কাতার দেশটির সমুদ্রের পানি লবণমুক্ত করে ব্যবহার করে থাকে। কাতারের মতো অন্যান্য উপসাগরীয় দেশগুলো মরু অঞ্চলে অবস্থিত হওয়ায় এই প্রযুক্তির উপর নির্ভরশীল। ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহরের অবস্থান উপসাগরীয় উপকূলে, তবে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো উপকূল থেকে শত শত কিলোমিটার দূরে দেশটির ভেতরে অবস্থিত। ইরানের উপকূলীয় স্থাপনাগুলোর প্রতি ইঙ্গিত করে শেখ মোহাম্মদ জানান, কাতারে শুধু সামরিক উদ্বেগই নয়, বরং নিরাপত্তা ও নিরাপত্তাজনিত ঝুঁকিও রয়েছে। তিনি বলেন, কাতার সামরিক পদক্ষেপের বিরোধিতা করে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি কূটনৈতিক সমাধান না আসা পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব। ইরান আলোচনার জন্য প্রস্তুত উল্লেখ করে কাতারের প্রধানমন্ত্রী বলেন, তারা এমন এক পর্যায়ে পৌঁছাতে চান যেখানে সবাই স্বস্তি বোধ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা পুরো অঞ্চলের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে মনোযোগী হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্কি কার্নি। এর মাধ্যমে দেশটিতে জাস্টিন ট্রুডো অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আগামী কয়েকদিনের মধ্যে ট্রুডো তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। রোববার রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে, আর নিয়ম অনুযায়ী এখন তিনি নতুন প্রধানমন্ত্রীও হবেন। দলীয় প্রধান হতে মোট 4 জন প্রার্থী লড়েছিলেন, সেখানে মার্ক কার্নি নির্বাচিত হয়েছেন। তিনি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হলেন যখন দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন। কানাডিয়ান পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপকে নিজেদের জীবনের সবচেয়ে বড় সংকট হিসেবে অভিহিত করেছেন কার্নি। বলেছেন, আমরা এই বাণিজ্য লড়াই চাইনি, কিন্তু কানাডিয়ানরা সবসময় প্রস্তুত থাকে যখন কেউ তার হাতের গ্লাভস ফেলে দেয়। তো মার্কিনীদের কোনো ভুল করা উচিত নয়। হকি খেলার মতো বাণিজ্য লড়াইও কানাডা জিতবে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাষ্ট্র হিসেবে অভিহিত করে কটাক্ষ করেছেন ট্রাম্প। এছাড়া জাস্টিন ট্রুডোকে গভর্নর ট্রুডো হিসেবে ডেকেছেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যের জবাব কিছুটা ঘুরিয়ে দিয়েছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী কার্নি। তিনি বলেছেন, আমেরিকা কানাডা নয় এবং কানাডা কখনো কোনোদিন কোনোভাবে আমেরিকার অংশ হবে না। সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, এই সপ্তাহের যে কোনো একদিন কানাডার গভর্নর জেনারেলের কাছে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করবেন কার্নি। কানাডার গভর্নর জেনারেল ব্রিটিশ রাজা 3য় চার্লসের প্রতিনিধি। তিনি নতুন প্রধানমন্ত্রী কার্নি এপ্রিলের শেষ দিকে কানাডায় নতুন সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন।
গত ৬ জানুয়ারি প্রধানমন্ত্রিত্ব ও দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন ট্রুডো। ২০১৫ সালে প্রথম দেশটির প্রধানমন্ত্রী হন তিনি, কিন্তু সাম্প্রতিক সময় তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। এমন সময় তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।